সে ওখানে তার নিজস্ব শাসন ব্যবস্থা চালু করছে। আপনি হাসিনার মৃত্যুর পরেও সে হাসিনাকে সাপোর্ট করে যাবে। তারেক রহমানকে বিদ্রোহী ঘোষণা করে বলছে যে যদি লন্ডনে বসে একটা সাজাপ্রাপ্ত আসামি পলিটিক্স করতে পারে তাইলে জেলের কয়েদিরা কেন নির্বাচন করবে না বা রাজনীতি করবে না। এই শাহ আলম দম্ভ করে বলছিল। এবং তার ছেলে এই যে শাহ আলম, এ হচ্ছে ওই যে এস আলম যদি 1 নাম্বার অলিগার্ক হয়, 2 নাম্বার হবে হয় বসুন্ধরা না হয় বেক্সিমকো মনে করে। ইন্টারিম সরকার যে 11 জন মহাচোর মহামাফিয়া হাসিনার অনেকগুলোর মধ্যে 11 জনকে যে চিহ্নিত করেছে তার মধ্যে সম্ভবত 2 নম্বর বা 3 নম্বর হচ্ছে বসুন্ধরা। আর বসুন্ধরা আবাসিক এলাকা নামে একটা আবাসিক এলাকা আছে, যে আবাসিক এলাকা 3.5 থেকে 4,000 একরের, যার মধ্যে আপনি বলতে পারেন অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ, বিভিন্ন রিপোর্ট আছে, এগুলো দখল করা সম্পত্তি। এবং সে এখানে বিক্রি করে, প্লট বিক্রি করে বা ফ্ল্যাট বিক্রি করে তার ক্ষান্ত নাই। সে ওখানে তার নিজস্ব শাসন ব্যবস্থা চালু করছে। আপনি বলেন রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, যেরকম প্যারিসের রোম শহরে ভ্যাটিকান সিটিতে পোপ, ভ্যাটিকান সিটি একটা আলাদা রাষ্ট্র। ইতালির মধ্যে রোম, রোমের মধ্যে ভ্যাটিকান সিটি। পোপকে সম্মান করার জন্য রোমান ক্যাথলিকরা ওইটাতে কোনো রাষ্ট্রের আন্ডারে না, উনি নিজস্ব রাষ্ট্র, ভ্যাটিকান সিটি। ঠিক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মধ্যে এই 4,000 একর বা 3,500 একরের মধ্যে সে আরেকটা রেজিম চালু করছে। এবং সেখানে আপনি যদি একটা প্লট কিনেন, প্রতি প্লটে নাকি আপনি তো কিনলেন মনে করেন 1 কোটি টাকা দিয়ে, আবার প্রতি প্লটে তাকে 10 লাখ টাকা করে দিতে হবে যখন রেজিস্ট্রি করতে যাবেন। আবার যে ফ্ল্যাট কিনবে সে নাকি 5 লাখ টাকা করে দিতে হবে। আচ্ছা, আবার যদি আপনি দ্বিতীয়বার বিক্রি করতে যান সরকারের মতো, তাকে আবার মাসোহারা দিতে হবে 5 লাখ করে। তারপরে প্রতি মাসে ওই দেখলাম, এটা প্রথম আলোর একটা রিপোর্ট আছে, যে আপনি যদি আপনার স্কোয়ার ফিট অনুযায়ী প্রতি ফ্ল্যাটে একটা ট্যাক্স দিতে হবে। আপনি ফ্ল্যাটের মালিক হলে একরকম, আপনি টেনেন্ট হলে আরেক রকম, এবং কমার্শিয়াল হলে আরেক রকম, যেটা 10,000 থেকে শুরু করে 30, 40, 50,000 পর্যন্ত, এমনকি 1 লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে হয়। তো আপনি মনে করেন ওখানে কয়েক হাজার বাড়ি আছে, তো কয়েক হাজার বাড়ির মধ্যে মানে কয়েক হাজার, ধরেন 50,000 ফ্ল্যাট আছে সে, তাহলে আপনি চিন্তা করেন সে কি পরিমাণ ট্যাক্স এখানে বসাইছে। আপনি জানেন সেখানে তার 3টা প্রাসাদোপম বাড়ি আছে। একটা প্রাসাদের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে বলতে পারেন কয়েক হাজার না হয়তো লক্ষ বর্গ স্কোয়ার ফিট। এবং সেখানে সে স্টেডিয়াম বানাইছে, সেখানে সে হেলিপ্যাড বানাইছে, 8-10টা হেলিকপ্টার চালায়, এবং দেশের অনেকগুলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে আছে। আপনি জানেন দেশের অন্যতম সেরা হাসপাতাল এভার কেয়ার হসপিটাল ওখানে, এবং ইন্টারন্যাশনাল স্কুল যেটা সেটাও ওখানে, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা আইইউবির মতো বড় বড় বিশ্ববিদ্যালয় সেখানে। এবং গুলশান বনানীর পরেই এখানে মানুষজন বেশি থাকে। আপনি বলতে পারেন মানে সে দাবি করে যে এখানে সিকিউরিটি আছে, সিকিউরিটি আবার তার সেখানে আলাদা। এখানে যারা বাড়ি করবে তারা রড সিমেন্ট কিনতে হবে তার কোম্পানি থেকে, সকল পণ্য কিনতে হবে তার ওখান থেকে, প্রতিটা ট্রাক ঢুকলে ওখানে ট্যাক্স দিতে হবে। মানে একটা রেইন অফ টেরর, একটা সন্ত্রাসের সাম্রাজ্য সে বাংলাদেশের ঢাকা শহরে এটা ঢুকে আছে। এটা ধরেন 2000 সালের আগ পর্যন্ত এটা খুব বেশি মাথা ব্যথা ছিল না। 2001 থেকে শুরু করে 2006 সালের পর্যন্ত বিএনপি ছিল, তখন হয়তো বিএনপি খেয়াল করে নাই, আমি জানি না। কিন্তু 2006 সালের পর থেকে মনে করেন সে হাসিনা এবং তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে সে এখানে একেবারে, তখন যদি তার ধরে করেন 10,000 কোটির সম্পত্তি, এখন সে 1 লক্ষ কোটি টাকার সম্পত্তি মানে করে ফেলছে। এবং সে জানেন সে হাসিনার পতনের 1 সপ্তাহ বা 10 দিন আগে যে বক্তৃতা করছিল, সে বক্তৃতা এখনো সোশ্যাল মিডিয়াতে ভাসে, যে হাসিনার মৃত্যুর পরেও সে হাসিনাকে সাপোর্ট করে যাবে। তারেক রহমানকে বিদ্রোহী ঘোষণা করে বলছে যে যদি লন্ডনে বসে একটা সাজাপ্রাপ্ত আসামি পলিটিক্স করতে পারে তাইলে জেলের কয়েদিরা কেন নির্বাচন করবে না বা রাজনীতি করবে না। এই শাহ আলম দম্ভ করে বলছিল। এবং তার ছেলে
হ্যাঁ, মুনিয়া হত্যার আসামি আনভির শুনলাম 2-3 দিন আগে আসছে। জুলকারনাইন শাহের একটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট একটা তার ফেসবুকে পোস্টিং দিছে, আমি জানি না সত্য মিথ্যা কিনা। তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমান আমার জানা মতে এবং পত্রিকার রিপোর্ট অনুযায়ী 7ই মে নির্দেশ দিয়েছেন যে দেশের ভিতরে দেশ কিভাবে থাকবে, শহরের ভিতরে শহর কিভাবে থাকবে। মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে 7ই মে, এবং এর পরিপ্রেক্ষিতে ঢাকা সিটি কর্পোরেশন, হাউজিং মিনিস্ট্রি এবং রাজুক চিঠি দিছে অবিলম্বে তাদের এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে। এবং আমি খবর পেলাম ইতিমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন এবং হাউজিং মিনিস্ট্রি রাজুক তাদেরকে নির্দেশ দিছে সব কিছু বন্ধ করার জন্য। কিন্তু শুনতেছি ওখানে সে আবার তার একটা বসংবদ অ্যাসোসিয়েশন করছে, সেখানে আবার খুব প্রভাবশালী লোকজন থাকে। কিশোরগঞ্জের বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র এমপি ইকবাল ওই অ্যাসোসিয়েশনের সভাপতি। আবার এই যে সাইকোপ্যাথ জামাতে যোগ দিছে মেজর আক্তার, কিশোরগঞ্জের আরেক মুক্তিযোদ্ধা, কিন্তু শয়তান মুক্তিযোদ্ধা আর কি, বেঈমান দালাল, হাসিনার দালালি করছে, এখন আবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে এখন জামাতে যোগ দিছে। এরা নাকি আবার দালালি করতেছে যে বসুন্ধরায় সিকিউরিটি আছে, ডিস আছে, দেশ আছে। বাংলাদেশের সিকিউরিটি যা বসুন্ধরারও তা থাকবে। বাংলাদেশ ভালো থাকলে বসুন্ধরা ভালো থাকবে, গুলশানও ভালো থাকবে, ওই দিনাজপুর, রংপুর, টেকনাফ, তেতুলিয়া ভালো থাকবে। সুতরাং যারা এই মাফিয়া হাসিনার অন্যতম বড় অলিগার শাহ আলম, আনবির, তানবীরদের পক্ষে থাকবে, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চায় বাংলাদেশের রাষ্ট্রের ভিতর কোনো রাষ্ট্র থাকতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ নিছেন। এই শয়তানদেরকে, এই হাজার লক্ষ কোটি টাকার মাফিয়া চক্র, এরাই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম বড় শত্রু। এদেরকে অতি অবশ্যই আইনের আওতায়, ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় এনে, তারা এত বছর যে মানুষের থেকে টাকা লুট করছে, এই টাকা আইনগতভাবে সরকারি কোষাগারে নিয়ে আসার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করব। কোনো অবস্থাতেই শাহ আলমের মতো, এস আলমের মতো, বেগজিমকোর মতো শয়তানদেরকে, অলিগারদেরকে, হাসিনার দালালদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ধন্যবাদ।